তার সন্তানের জন্য প্রত্যেকটি বাবা মা সর্বোচ্চটা করার চেষ্টা করেন। এই 23 বছরে প্রতিষ্ঠান পরিচালনায় এই অভিজ্ঞতাটুকু আমাদের হয়েছে। কাজেই আমরা মনে করি আপনি যখন আপনার শ্রেষ্ঠ সম্পদকে আমাদের কাছে তুলে দেন, এটি আমাদের কাছে পবিত্র আমানতের মতো। সেটির রক্ষণাবেক্ষণ পরিচর্যা করার দায়িত্ব আমাদের হয়ে পড়ে। আমি সবসময় আমরা মনে করি যে আমরা ফুলবাগানের মালিক। মর্নিং বেল চিলড্রেন একাডেমি একটি ফুলের বাগান। এখানে হরেক রকম ফুল গাছের চারা লাগানো হয়, সেটিকে পরিচর্যা করার দায়িত্বই আমাদের। এখন যদি আমাদের অসাবধানতায় অবহেলায় একটি গাছে ফুল নাও ধরতে পারে, কড়ি থেকেও ধরে যেতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য যে প্রত্যেকটি গাছ থেকে ফুল ফুটবে, বিকশিত হবে, সুবাস ছড়াবে, এটি আমাদের কাজ। আমরা মনে করি আমরা ফুল বাগানের মালির মতো সেই কাজটি করে যাচ্ছি। আপনারা হতাশ হবেন না, আমাদের উপরে আস্থা রাখুন। আমরা আপনাদের এই সিদ্ধান্তকে যথাযথ সম্মান দিয়ে আপনার সন্তানকে পবিত্র আমানত করে মনে করে আমরা আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রতিটি বছর আমরা মনে করি আমরাই সেরা, এটি মনে করি না। আমরাই যে সেরা, এটি কিন্তু আমরা মনে করি না। আমাদের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজে কখনোই মনে হয় না যে আমরাই সেরা। আমরা কোথাও প্রকাশ করি না আমরা সেরা, আমরা মনেও করি না। কিন্তু আমরা সেরাদের মধ্যে থাকতে চাই। আমরা সেরাদের মধ্যে থাকতে চাই। জানি না সেরাদের মধ্যে আছে কিনা, তবে 23 বছর ধরে এই থাকার প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা মনে করি না যে আমরা সেরাদের মধ্যে আছি বা সেরা, কিন্তু সেরাদের মধ্যে থাকার চেষ্টা 23 বছর ধরে করে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা প্রতিদিন শিখি, প্রতি বছর শিখি। আমরা আজকে যেটি শিখি আগামীকাল সেটি কাজে লাগাই। আমরা 25 সালে যেটি শিখেছি, যে অভিজ্ঞতা অর্জন হয়েছে, সেটি আমরা 26 সালে কাজে লাগাবো। আমরা প্রতি মুহূর্তে শিখছি, নিজেদেরকে অভিজ্ঞতা আমরা শুদ্ধ হচ্ছি, ভুল সংশোধন করছি, আমরা সেগুলো শিক্ষার্থীদের সাথে কাজে লাগাচ্ছি। কারণ কি জানেন, আপনার বড় সন্তানটির যে আচরণ, তার সাথে আপনার ছোট সন্তানটির আচরণের অনেক পার্থক্য, তাই নয় কি? আমি আমার ম্যাডামদের বলি যে 25 সালে যে শিক্ষার্থীটি ভর্তি হয়েছে, তার সাথে 26 সালে যে শিক্ষার্থীটি ভর্তি হবে, তার বয়স 365 দিনের ডিফারেন্স। 365 দিনের ডিফারেন্স। তাহলে দেখেন, এই 365 দিন যদি আমি আপডেট না থাকি, আমি 365 দিন আগের বাচ্চার সাথে যে আচরণ করছি, আমি যদি পরবর্তী বছরের শিক্ষার্থীর সাথে একই আচরণ করি, ওই শিক্ষার্থীকে আমাকে গ্রহণ করবে না। কারণ তার ইগো, তার সেন্টিমেন্ট, তার ভালো লাগা আগের শিক্ষার্থীর থেকে ভিন্ন। তাহলে আমরা এই যে মানুষগুলো ওই শিক্ষার্থীদের উপযোগী করে যদি আপডেট হতে না পারি প্রতি মুহূর্তে, শিক্ষার্থী আমাকে গ্রহণ করবে না। কারণ শিশুদের একটি ভাষা আছে। আমি যদি শিশুদের সাথে কানেক্ট হতে না পারি, আমার পড়ানোটা যদি শিশুদেরকে টাচ না করে, আমার শিক্ষকের আচরণ যদি শিশুদের টাচ না করে, শিশু কেন আমার কথা শুনবে? শিশু কেন আমার ক্লাসে থাকবে? শিশু কেন আমাদের স্কুলে আসবে? এই বিষয়গুলো কিন্তু আমাদের বুঝতে হয়। এই চাইল্ড সাইকোলজি যদি আমরা না বুঝি, শিশুদের ইগো সেন্টিমেন্ট যদি আমরা না বুঝি, তাহলে আমি শিশুর কাছে একজন প্রিয় টিচার ম্যাডাম হতে পারবো না, শিশু আমার ক্লাসে থাকবে না। এটি আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ। জানুয়ারি মাসের চ্যালেঞ্জটা এখানেই আমাদের, যে নতুনদেরকে কিভাবে ক্লাসমুখী করা যায়। আরেকটি বিষয় দেখেন, আপনার এই এজের একটি শিশু আপনার বাসায় আছে, তাই না? আপনার বাসায় থাকলে বাসা মাথায় করে রাখে। হ্যাঁ, আপনার টেনশন, এই কোথায় সুপার তলে গেল, ওই টিভি ভাঙলো,
ওই কোথায় আসর মারলো, এই খেলনাটা নিল, এই একটা বাহানা আছে না, সারাদিন যন্ত্রণা করে। একবার চোখ বন্ধ করে কল্পনা করেন তো, ওই এজের 15-20টি এক ক্লাসের মধ্যে আছে। আপনি সারাদিন আপনার সন্তানের যে দুরন্ত বলা মেনটেন করে, ওই এজের 15-20টি এক ক্লাসের মধ্যে আছে। সেই ক্লাস কি হইতে পারে? একবার একটু চোখ বুঝে কল্পনা করেন, চিন্তা করা যায় সেই 15-20টা বাচ্চাকে কন্ট্রোল করে ক্লাস নিয়ে তাদের আবার ওয়াও শিখাইতে হবে, কঠিন ব্যাপার। কিন্তু সেই কাজটি আমরা প্রতিদিন করি, এটা আমাদের সহজাত স্বভাবের মতো হয়ে গেছে। আমরা শিশুদের নিয়ে কাজ করি, এগুলো আপনার কাছে কঠিন মনে হলেও আমাদের কাছে এগুলো কঠিন নয়, কারণ এটাই আমাদের কাজ। হ্যাঁ, তো সেই জন্য আমি অনুরোধ করব যে আপনারা একটু ধৈর্য ধরবেন। অনেক শিক্ষার্থী বিশেষ করে প্লেতে প্রথম দিকে ক্লাসে একা একা বসতে চাইবে না। যেমন একটু আগে দেখলেন সবাই বসে আছে, একটি বাচ্চা এখান থেকে যে খেলতে গেল, এটা ওটা ওর নেচার। এখন যদি ওর মা মনে করে আমার তো ডিসকার্ডেড, সব বাচ্চা বসে আছে, আমার বাচ্চা খেলতে গেল, আমার তো বেশি কি মনে করছে, আমারটা মনে হয় খারাপ ভাবছে, ও জোর করে বসানোর চেষ্টা করতেছে, তাহলে কি হলো? এটা শিশুর বিরুদ্ধে গেলাম আমি, শিশুর বিরুদ্ধে গেলাম আমি। শিশু কি আমার কথা শুনবে না? এই জন্য আপনারা জানেন যে ইউনিসেফের একটি গবেষণা থেকে একটি সিদ্ধান্ত এসেছে, সেটা কি? সে ইয়েস ফর চিলড্রেন, সে ইয়েস ফর চিলড্রেন। তার মানে কি? শিশুদের জন্য হ্যাঁ বলুন। অর্থাৎ কোনো শিশুর সাথে এখন নেগেটিভ আচরণ করা যাবে না, না বলা যাবে। প্রথমে হ্যাঁ বলতে হবে, তারপরে যে অন্য কথা। এই জন্য বেদ উঠে গেছে, শাসন উঠে গেছে, কান ধরানো উঠে গেছে, দাঁড়িয়ে থাকানো উঠে গেছে, গেছে না? গেছে তো। এইগুলো কেন গেছে? এটা জেনারেশন বা জেনারেশন, এটা একটা গবেষণা। ইউনিসেফ তো সারা বিশ্বব্যাপী শিশুদের নিয়ে গবেষণা করে। এখন অনেকে আমাদের এই সমস্ত নাচানাচির ভিডিও দেখে, পাগলামি দেখে ফেসবুকে অনেকেই লেখে, আমরা কি লেখাপড়া শিখি নাই? আমাদের সময় কি এসব ছিল? আমরা বড় হই নাই, আমরা রেজিস্ট্রেড হই নাই, বিসিএস হয় নাই। আমি বলি যে কোন কালে পোলাও আর বিরিয়ানি খেয়েছেন, সেই হাত এখন শিখে তো লাভ নেই। এখন তো সময় পরিবর্তন হয়েছে। এই সময়ের সাথে আপনি যদি না চলতে পারেন, তাহলে আপনি ব্যর্থ। আপনি অভিভাবক হিসেবে ব্যর্থ, আমি টিচার হিসেবে ব্যর্থ, আমি পরিচালক হিসেবে ব্যর্থ। আমার বড় ছেলে তো ক্লাস 9-এ পড়ে, এখান থেকে পড়ে গেছে। আমার মেয়ে তো এবার 3-তে বেরোলো। আমার মেয়ের কথা আমি কন্ট্রোল করতে পারি না। আমার মেয়েকে তো আমি আমার মতো পড়ার টেবিলে বসাইতে পারি না আমার মেয়েকে, কিন্তু আমার ছেলেকে তো পড়ার টেবিলে বসার কথা বলতে হতো না। তাহলে আমার ছেলে এবং মেয়ের মধ্যেই তো পার্থক্য, কারণ ওই যে বয়সের ডিফারেন্স, সে তো এই জেনারেশনে। এই জন্য আমি বলি শিশুদের জন্য সবসময় বডি ল্যাঙ্গুয়েজ হইতে হবে ইতিবাচক, পজিটিভ। আর প্রত্যেকটি শিশুর একই আচরণ হবে, একই ভাবনা হবে তা নয়। কিন্তু প্রত্যেকটি শিশু আলাদা আলাদা একটি কল্পনার জগৎ আছে, তার একটি স্বপ্নের জগৎ আছে, তার একটি ভাবনার জগৎ আছে। আমাদেরকে সেই শিশুর ভাবনা চিন্তাগুলো বুঝতে হয়। সে কি পছন্দ করে, কোনটা পছন্দ করছে। সে কি এখন খেলতে পছন্দ করছে, তাহলে আমাকে ক্লাসের বাইরে এসে খেলতে হবে। সে কি এখন গান শুনতে চাচ্ছে, আমাকে গান শোনাইতে হবে। সে কি এখন গল্প শুনতে চাচ্ছে, আমাকে গল্প শোনাইতে হবে। তাহলে আমাদেরকে যদি শিশুর বুঝতে না পারি, তাহলে শিশুর কাছে কিন্তু আমরা গ্রহণযোগ্য টিচার ম্যাডাম হব না। যাই হোক, অনেক জ্ঞান দিলাম না, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। যেহেতু আমি 23 বছর ধরে এই কাজটি করে যাচ্ছি, যদিও আমার বয়স 25, আমি 23 বছর ধরে এই কাজটি করছি। ঠিক আছে, বুঝতেই তো পারছি। সরি, 25-এর মতো দেখা যায়। হ্যাঁ, দিয়ে দাও। তো যাই হোক, 25 না, মানে 25-এর মতো দেখা যায়। যাই হোক, তো আমি এই কথাগুলো বললাম এই জন্য যে শিশুর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান হওয়া দরকার, যে প্রতিষ্ঠানটি সারা জীবনের জন্য তার হৃদয়ে দাগ কেটে থাকবে, হৃদয়ে দাগ কেটে থাকবে। যেখানেই যাক, বিশ্ববিদ্যালয় শেষ করুক না কেন, তার প্রথম দিনের অভিজ্ঞতা যেন
সে মনে রাখে, সে প্রথম দিনের অভিজ্ঞতার জন্য মনে রাখে। আমরা শিশু মনে সেই ছবি এঁকে দিতে চাই। মর্নিং বেল এমন একটি প্রতিষ্ঠান, আমরা কোমল মধ্যে শিশু মনে সেই দাগ কাটতে চাই যে সারা জীবন সে এই মর্নিং বেলের কথাটি মনে রাখবে ইনশাআল্লাহ। সেই কাজটি আমরা নীরবে করে যাচ্ছি। যাই হোক, আপনারা আমার সাথে থাকুন, আপনারা আমরা মিলে আমাদের সন্তানদের একটি নতুন পৃথিবী করতে চাই ইনশাআল্লাহ। আর একটি বিষয়, আমরা প্রাইভেট স্কুল, আপনারা অনেকেই মনে করেন যে আবার লটারি কি, যেখানে যায় সেখানে এক রোল। আমি করব। আমাইরা হাসান আছে কে? আমাইরা হাসান আমি করব। আমাইরা হাসান পারো? আচ্ছা যাও, তুমি আসো, তুমি আসো। এরপর তুমি পেলে 2 রোল। আদিব বিন রেজা আর 2, হ্যাঁ মর্নিং দিতে পেলে 2। আচ্ছা আসো, এবার তুমি আসো। আচ্ছা আসো, ঘুরে আসো। এরপরে তুমি যাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটো এখানে দাঁড়াও, পেলে 3 রোল। আস্তে আসো। এরপরে তুমি যাও, হ্যাঁ? সাবিয়া নূর যাও, পেলে 3। এবার সবাইকে তো তুলবো। আচ্ছা প্লে 4। ভালো লেগেছে? শোনো, ভালো লেগেছে? ফাতেমা হাই বলো। ফাতেমা কেমন লাগলো তোমার স্কুল আজকে? নতুন স্কুল ভালো। প্রথম ভালো। খুব ভালো। হ্যাঁ। ম্যামরা অনেক ম্যামরাও খুব ভালো। তাই? হ্যাঁ, ম্যামরা তোমার